আমি দিন দুপুরে নেশার ঘরে রাস্তা দিয়ে যাই, আর বউয়ের হাতে বারে বারে ঝাঁটার বাড়ি খাই। টোনা নেশা করে এসব বলতে বলতে বাড়ি ফিরে আসে আর ঘরে বসে বিছানায় বসে ঝিমোতে থাকে। এ কি, তুমি ফিরেছো? টোনা, তুমি আজকে ওসব ছাইপাশ খেয়েছো? না খেয়েছি ছাই, আর না খেয়েছি পাশ, খাবো তোমার হাতের রান্না করা ভাত আর মাছ। মাছ ভাত? মাছ ভাত খাওয়াবো তাই না? শখ কত! তোমাকে ঝাঁটার মুড়ো খাওয়াবো। বাজার করে না, আবার মাছ ভাত। ইচ্ছে করছে তোমাকে ঝাঁটা দিয়ে মারতে মারতে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেই। ওহ ডার্লিং, একদম চিৎকার করবে না। এসব চিৎকারে আমার কোনো যায় আসে না। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। তোমাকে মেরে যদি হাত পা না ভেঙেছি না, তবে আমার নামও টুনি নয়। আজ তোমার একদিন নয়, আমার একদিন। এই বলে টুনি ঝাঁটা আনতে বেরিয়ে যায় আর টোনা একা একাই বলতে থাকে, একদিন কেন, দিনের পর দিনই তো দেখছি শুধু খ্যাচ খ্যাচ আর খ্যাচ খ্যাচ। এই জ্বালা থেকে বাঁচতেই নেশা করি, তাও তোমার সহ্য হয় না। দূর ছাই, বাড়ি আসাই আজ আমার ভুল হয়েছে। তা এলে কেন? এলে কেন শুনি? হ্যাঁ, কে আসতে বলেছিল তোমায়? বের হও, বের হও বলছি। কাজ করে যদি বাজার আনতে পারো তবেই বাড়িতে ঢুকবে, না হলে বাড়ি ফিরবে না। নইলে এই ছাটা দিয়ে মারতে মারতে তোমাকে শেষ করে দেব। ওরে বাবারে ঝাঁটা, টোনা আপন প্রাণ বাঁচা। ঝাঁটার বাড়ি খাওয়ার আগে পালা পালা টোনা। এই বলে টোনা দৌড়ে ঘর থেকে বাইরে আসে। আমি আর বাড়ি ফিরবো না। ফিরো না? কে ফিরতে বলেছে তোমাকে? বাজার আনতে পারলে তবেই বাড়িতে ফিরবে, তার আগে নয়। এরপর টোনা রাস্তা দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে টোনা ক্লান্ত হয়ে যায় আর তার ভীষণ খিদেও পেয়ে যায়। এ কি, রাস্তায় ওই মহিলাটা অমন সবজি নিয়ে বসে আছে কেন? আর মহিলাটা ওভাবে কাঁদছে কেন? এই, কে তুমি? আর এখানে কি করছো? বাজারে সবজি বিক্রি না করে রাস্তার ধারে কেন বিক্রি করছো? আর কাঁদছোই বা কেন? হ্যাঁ, আমি যে অপয়া অলক্ষী, তাই আমাকে সবাই এক ঘরে করে দিয়েছে। বিয়ের রাতে আমার হবু স্বামী মারা গিয়েছে, তাই আমাকে সবাই অপয়া অলক্ষী বলে। এজন্য আমার বিয়েও হয় না। আমার অনেক কষ্ট। কি, আমার কষ্টের কথা শুনে আপনি কাঁদছেন কেন? তোমার মতো যে আমারও অনেক কষ্ট। আমার বউ যে সারাদিন আমার সাথে খেচর খেচর করে, জানো তো? আমার বড্ড খিদে পেয়েছে, কারণ আমি বাড়ি যেতে পারছি না। কারণ বউ বলেছে বাজার করে না নিতে পারলে আমাকে বাড়িতে না ফিরতে। এখন তুমিই বলো, আমি বাজার কোথায় পাই? টোনার এমন কথা শুনে মুন্নি মনে মনে ভাবে, এই পাখিটা তো অনেক বোকা। আমি যদি একে মুরগি করে বিয়ে করি তবেই আমার কপালটা যে খুলে যাবে। দাদা, আপনার কথা শুনে আমার বড্ড কষ্ট লাগছে, তাই আমি আপনার কষ্ট দূর করে দেব দাদা। তুমি আমার কি করে কষ্ট দূর করবে? এখন আমরা দুজনে বিয়ে করব আর আমার এই সবজিগুলো নিয়ে আপনার বাড়ি যাব। তাহলে আপনার বউ বাজারের জন্য আপনাকে আর ঝাঁটা দিয়ে মারবে না। বাহ, তুমি তো ভালো বুদ্ধি দিলে। সত্যি তুমি অনেক মহৎ। এরপর টোনা মুন্নিকে বিয়ে করে বাজারগুলো সহ বাড়িতে চলে যায়। বউ, ও বউ, দেখো আমি কত বাজার এনেছি। বাজার এনেছো ভালো কথা, কিন্তু সাথে এটা কে গো? কে আবার? বউ। জানো তো, মুন্নি অনেক ভালো। তোমার বাজার আনার কথা আমি ওকে বলেছিলাম, তাই তো ও আমাকে বিয়ে করে তোমার জন্য কত বাজার এনেছে। এরপর টোনা সমস্ত কথা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি বলে, হায় হায় রে, আমার কি পোড়া কপাল। আনতে বললাম বাজার, আর নিয়ে এলো কিনা সতীন। বাজারের সাথে সতীন ফ্রি। এ আমার কি সর্বনাশ হলো গো। এসব বলে টুনি কাঁদে। আর কি আর করবে, কান্না করা ছাড়া যে আর কোনো উপায় নেই। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন টোনা সুখী পায়রাকে বিয়ে করে নিয়ে আসে। এ দেখে টুনি আর মুন্নি অবাক হয়ে যায়। টোনা, এটা কে? আর তোমরা এভাবে সেজে এসেছো কেন? এ আমার বউ সুখী। জানো তো, আজ আমার বন্ধু কালুর সাথে এর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কালু ওকে বিয়ে না করে পালিয়ে গেছে। মেয়েটা খুব কাঁদছিল জানো, আর তাই দেখে আমার কত মায়া হলো। তাই তো আমি ওকে বিয়ে করে নিয়ে এলাম। আর এতে তো তোমাদেরও উপকার হলো বলো। সারা দিন তো তোমরা দুজন ঝগড়া করো, তোমাদের ঝগড়া মেটানোর জন্য তো একজনকে লাগতো, তাই না?
তাছাড়া সুখী শিক্ষিত বড়লোক বাবার মেয়ে আর খুব বুদ্ধিমতী। আমি তো তোমাদের দুজনের উপকারী করলাম। এই বলে টোনা সুখীকে নিয়ে ঘরে চলে যায়। টুনি আর মুন্নি হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারে না। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। নেশাখোর টোনা তার 3 বউকে নিয়ে কোনো রকমে দিন কাটাচ্ছে। 3টে বিয়ে করে ভাবলাম একটু আনন্দে থাকবো, কিন্তু আনন্দ তো দূরে থাক, কষ্ট কমানোর জন্য যে একটু নেশা করব তারও কোনো উপায় নেই। 3টা দিন থেকে আমি নেশা করতে পারছি না, মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে। দেখি তো আলমারিটা খুঁজে কোনো টাকা পাই কিনা। এরপর টোনা আলমারি খোলে আর আলমারিতে অনেকগুলো গয়না আর টাকা দেখতে পায়। আসলে সোনার গয়নাগুলো ছিল সুখী পায়রার। তারপর টোনা সোনার গহনার টাকাগুলো নিয়ে সেগুলো বিক্রি করার জন্য শহরের উদ্দেশ্যে রওনা দেয়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা আজকে শুধু আমার নাচতে ইচ্ছে করছে আর গাইতে ইচ্ছে করছে। আজকে আমি শহরে যাব আর এই গয়নাগুলো বিক্রি করে অনেক টাকা পাবো, আর অনেক দিন যাবত পায়ের উপর পা তুলে নেশা করতে পারবো। বাহ, খুব ভালো হবে। এই বলে টোনা গাড়িতে করে শহরে যায়। আর শহরে গিয়ে টোনার সাথে এক কাকলি কাকের ধাক্কা লাগে। তখনই টোনার মাথা থেকে কাপড়ের পুটলিটা পড়ে যায় আর তাতে থাকা টাকা আর সোনার গহনাগুলো বেরিয়ে আসে, যা দেখে কাকলির ভীষণ লোভ হয়, কারণ কাকলি যে একটা চোর ছিল। সরি সরি সরি, আমি দেখতে পাইনি। আর আপনি কে? কোথা থেকে এসেছেন? আপনাকে তো আগে কখনো দেখিনি। এরপর বোকা টোনা কাকলিকে তার জীবনের সমস্ত ঘটনা খুলে বলে। এসব শুনে কাকলি মনে মনে ভাবে, এই তো দেখছি বড্ড বড় নেশাখোর। এবারে নেশাখোরকে বোকা বানিয়ে ওর 4 নম্বর বউ হব আমি। আর এই টাকা গয়নাগাটি সব আমার হবে। আমি কাকলি, আপনি শহরে নেশা করতে এসেছেন। জানেন তো আমিও নেশা করতে খুব পছন্দ করি। আমার কাছে অনেক নামি দামি নেশাদ্রব্য আছে। আপনি কি আমার সাথে যাবেন? আমি আপনাকে ফ্রিতে সব দেব। সত্যি তুমি অনেক ভালো। তোমার মতো মেয়ে যে নেশাখোর ছেলের বউ হবে সে অনেক ভাগ্যবান। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করবে? তাহলে আমরা দুজন অনেক ভালো থাকবো। আমি তো এটাই চেয়েছিলাম। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তবে চলো আমরা বিয়ে করে ফেলি। এরপর টোনা কাকলিকে বিয়ে করে আর কাকলির সাথে যেতে থাকে। হঠাৎ করে এক অচেনা রাস্তায় এসে কাকলি ছুরি ধরে আর টোনার কাছ থেকে সব টাকা গহনা কেড়ে নেয়। একই 4 নম্বর বউ, তুমি এমন ছিনতাইকারীর মতো আচরণ করছো কেন? কে বউ? হ্যাঁ, কে বউ? আমি তো সত্যি ছিনতাইকারী। এবার থাক এখানে পড়ে, আমি চললাম। এরপর কাকলি সব টাকা আর গহনা নিয়ে চলে যায় আর টোনা পড়ে যায় বিপদে। সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। এবার আমি বাড়ি ফিরবো কি করে? আমার কাছে যে টাকাও নেই। তবে কি এত দূর পথ আমাকে উড়ে যেতে হবে? এখান থেকে গ্রাম যে অনেক দূরে। এখান থেকে উড়ে যেতে তো 1 সপ্তাহ লাগবে। নেশা আর এত বিয়ে করার ফল আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এরপর টোনা গ্রামের পথে রওনা দেয়। 1 দিন কেটে যায়, 2 দিন কেটে যায়, 3 দিন কেটে যায়। টোনা বাড়ি ফিরে আসে না। তবুও পথ শেষ হয় না। অবশেষে ক্লান্ত টোনা অনেক বন পাড়ি দিয়ে গ্রামে পৌঁছায়। এই তো, এটাই তো আমার গ্রাম। আর ওই তো, ওটা তো আমার বাড়ি। কিন্তু ওখানে কিসের খাওয়া দাওয়া হচ্ছে? যাই, আগে গিয়ে খাবার খাই, তারপর বউদের সাথে দেখা করব। এরপর টোনা সেখানে যায় আর অন্যদের সাথে খাবার খেতে বসে। টোনা এতই ক্ষুধার্ত ছিল যে একাই সব খাবার খেয়ে ফেলে। টোনা তৃপ্তি করে খাবার খাচ্ছিল। একি টোনা, তুমি বেঁচে আছো? আমি তো ভেবেছিলাম তুমি মারাই গেছো। কতদিন পর তুমি ফিরলে। তুমি এতদিন কোথায় ছিলে গো? জানো তো তোমার মৃত্যু হয়েছে ভেবে তোমার বাকি 2 বউ বাড়ি ছেড়ে চলে গেছে গো। সে গেছে ভালোই হয়েছে বউ, আমি আর বিয়ে করব না গো, আর নেশাও করব না। আচ্ছা বউ, এটা কিসের খাওয়া দাওয়া হচ্ছে? কিসের আবার? তোমার শ্রাদ্ধের খাওয়া দাওয়া হচ্ছে। আসলে আমরা তো ভেবেছিলাম তুমি মারা গেছো, তাই পুরোহিত এসে তোমার শ্রাদ্ধ করে গেছে। আর এটা শ্রাদ্ধেরই খাবার।
নিজের শ্রাদ্ধের খাবার নিজেই খেলাম। বন্ধুরা, আজ তোমাদের শোনাতে যাচ্ছি বৃন্দাবন জঙ্গলের দুই বন্ধু সততা ও একতার কাহিনী। টুনটুন বন্ধু, তুমি কত সুন্দর, আকাশে উড়তে পারো। আমি তো শুধু সাঁতারই কাটতে পারি। আমার না খুব ইচ্ছে হয় আকাশে উড়ার, কিন্তু আমি তো আকাশে উঠতেই পারি না। আর তাই আমার যে বড্ড মন খারাপ হয়েছে জানো। চলো আজ তাহলে তোমার ইচ্ছেগুলো পূরণ করি। তুমি আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে উড়ে উড়ে আকাশ দেখাচ্ছি। চলো চলো, আউ, খুব মজা হবে তাহলে। এরপর হাঁসের ছানা টুনটুনের পিঠের ওপর উঠে বসে আর টুনটুন উড়তে শুরু করে। উপর থেকে জঙ্গলটাকে দেখতে এত যে সুন্দর লাগে, আমি তো কখনোই জানতাম না। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, আমার ইচ্ছেটা পূরণ করার জন্য। তোমার ইচ্ছেগুলো যদি আমি পূরণ করতে নাই পারলাম তাহলে আমি কেমন বন্ধু বলো তো? বন্ধু বন্ধু দেখো তো, ওটা কি দেখা যাচ্ছে? ওই দেখো, একটা ঈগল তার পায়ে করে কাকে যেন নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। চলো তো আমরা ওর পিছু নেই, ও কোথায় যাচ্ছে সেটা দেখি। এরপর টুনটুন আর হাঁসের ছানা ঈগলের পিছু নেয়। নিতে নিতে ঈগলের বাড়িতে পৌঁছে যায়। ঈগল কুহুকে ধরে এনেছে খাওয়ার জন্য। ঈগল কুহুকে বলছে, তুই এখানে থাক, আমি তোকে তেল দিয়ে ভেজে খাবো। আমি আগুনের ব্যবস্থা করি। এই বলে ঈগল আগুন জ্বালাতে যায়। এইদিকে টুনটুন আর হাঁসের ছানা কুহুকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। তোমরা সময় মতো না আসলে ওই বজ্জাত ঈগল আমাকে খেয়েই ফেলতো। এখন থেকে সাবধানে থাকবে কেমন? এই বলে টুনটুন আর হাঁসের ছানা কুহুকে তার বাড়িতে রেখে চলে যায়। এদিকে ঈগল আগুন জ্বালিয়ে এসে দেখে কুহু নেই। ওই পাখিরা তো ভালোভাবে উঠতেই পারতো না, তাহলে গেলটা কোথায়? নিশ্চয়ই কেউ এসে ওকে নিয়ে গেছে। আমার আজকে রাহাত তো নিয়ে গেলি তোরা। আমি একে একে তোদের সবাইকে খেয়ে ফেলবো। ঈগল এসব বলতে থাকে আর রেগে আগুন হয়ে যেতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে টুনটুন আর হাঁসের ছানা বুদ্ধি করে, হাঁস ছানা চলো, আজ আমরা সারাদিন ঘুরে বেড়াবো, অনেক খাবো আর অনেক মজা করব। আচ্ছা ঠিক আছে টুনটুন। এরপর দুজন হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা দুজন একটা আইসক্রিমের দোকান দেখতে পায়। টুনটুন বন্ধু, ও টুনটুন বন্ধু, আমার তো খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। আমার কাছে তো শুধু 10 টাকা আছে, ওটা দিয়েই দুটো আইসক্রিম কিনে নিচ্ছি। দাঁড়াও, এই যে মামা, 5 টাকা দামের দুটো আইসক্রিম দিন তো। এরপর দোকানদার দুটো আইসক্রিম দেয় আর তারা খেতে খেতে সামনের দিকে যেতে থাকে। ঈগল সেই দিক দিয়েই যাচ্ছিল। হাঁসের ছানাকে দেখে ঈগলের খুব লোভ হয়। এই হাঁসের ছানাটাকে তো আমাকে খেতেই হবে। হাঁসের মাংস খেতে খুব মজা, সাথে এই টুনি ছানাটাকেও খেতে হবে। কিন্তু এদের তো একসাথে খাওয়া সম্ভব না, আলাদা আলাদা করে খেতে হবে। এদের আলাদা হওয়ার অপেক্ষায় থাকি। এরপর ঈগল অপেক্ষায় থাকে, কিন্তু কোনো লাভ হয় না। ওরা দুজন কখনোই আলাদা হয় না। এভাবেই ঈগল তাদের অনুসরণ করতে থাকে। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন, হাসছানা বন্ধু, তুমি তো কত সুন্দর সাঁতার কাটতে পারো, কিন্তু আমি পারি না। আমার খুব ইচ্ছে হয় জলের উপর ভেসে ভেসে বেড়াতে আর ভেসে ভেসে পদ্ম ফুল তুলতে, কিন্তু আরে পাগলি, তুমি মন খারাপ করো না। আর তুমি কেনই বা মন খারাপ করছো বলো তো? চলো আজ আমি তোমার ইচ্ছে পূরণ করব। তুমি আমার পিঠে চড়ে বসো তো, আমি তোমাকে ওই ফুলের মধ্যে নিয়ে যাচ্ছি। এরপর টুনটুন খুব খুশি হয়ে হাঁসছানার পিঠের উপরে চড়ে বসে আর হাঁসছানা ফুলের মাঝে যায়। টুনটুন আনন্দে আত্মহারা হয়ে ফুল তুলতে থাকে। আমি কখনো ভাবিনি যে আমার ইচ্ছেগুলো এভাবে পূরণ হবে। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ দিচ্ছ কেন? তুমি খুশি হয়েছো, তাতেই আমার শান্তি। টুনটুন আর হাঁসের ছানার কাণ্ড কারখানাগুলো ঈগল গাছের ডাল থেকে দেখছিল আর ভাবছিল, এদের তো আলাদা হওয়ার কোনো নামগন্ধই দেখছি না।
কায়দা করে এদের আলাদা করতে হবে। এরপর ঈগল গাছের ডালে চুপ করে বসে থাকে। যেই না টুনটুন বাড়ির দিকে চলে যায় তখনই ঈগল এসে হাঁসছানাকে বলে, হাসানা, শুনে যাও, তুমি যাকে তোমার বন্ধু ভাবছো সে আসলে তোমার শত্রু। এখনই টুনটুনি আমাকে বলল যখন তখন ওর কাছে খেতে চাও। কয়দিন আগে ওর কাছে টাকা ছিল না, তবুও তুমি ওর কাছ থেকে আইসক্রিম খেতে চেয়েছিলে। কি টুনটুন তোমাকে এভাবে বলেছে? আমি আর ওর সাথে কথাই বলবো না। সেটা তোমার ব্যাপার, তুমি কথা বলবে কিনা। এখন আমি চলে যাচ্ছি, পরে আবার দেখা হতেও পারে। এই বলে ঈগল সেখান থেকে চলে যায়। এরপর টুনটুনের কাছে ঈগল গিয়ে বলে, টুনটুন, তোমার বন্ধু আমাকে তোমাকে নিয়ে কিছু কথা বললো। আমার মনে হলো সেগুলো তোমার শোনা উচিত, তাই বলতে এলাম। কি বলবে তা সোজাসুজি বলে ফেলো তো। এত পেঁচানো আমার একদম ভালো লাগে না। আরে রেগে যাচ্ছ কেন? হাসির ছানা বলল তোমাকে জলের উপর ঘুরিয়ে ওর পিঠ ব্যথা হয়ে গেছে। তুমি তার কাছে একটা আপদ, যখন তখন ওকে গিয়ে শুধু জ্বালাও। তুমি তোমার থেকে দূরে থাকতে পেলে নাকি ওর খুব ভালো হবে। হাঁসছানা এভাবে বলেছে? আচ্ছা, তুমি কি সত্যি বলছো? হ্যাঁ গো টুনটুন, আমি সত্যি বলছি, আমি মিথ্যা বলতে যাব কেন? আমি আর ওর সাথে কোনো কথাই বলবো না। ও থাকুক ওর মতো। এরপর ঈগল মহা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে টুনটুন আর হাঁসের ছানা কেউ কারো সাথে কথা বলে না। সামনাসামনি দেখা হলে মুখ ফিরিয়ে নেয়। এসব দেখে কুহু টুনিকে বলে, টুনটুন, আমি প্রায় খেয়াল করছি তোমরা দুই বন্ধু একজন আরেকজনকে সহ্য করতে পারছো না। কি হয়েছে? আমি তো তেমন জানি না, তবে ঈগলকে দেখেছিলাম হাসানাকে তোমার বিষয়ে উল্টো পাল্টা কথা বলতে। ও আসলে তোমাদেরকে খাওয়ার জন্য ফোন দিয়ে আসছে গো। কুহুর কথায় টুনটুনের অনেক সন্দেহ হয় আর টুনটুন হাঁসছানার কাছে যায়। এরপর টুনটুন হাঁসছানাকে সব খুলে বলে। হাঁসছানাও সবটা বুঝতে পারে। দুজন দুজনের কথা শুনে বুঝে যায় যে এ সব কিছুই ঈগলের জন্য হয়েছে। বন্ধু, ওই ঈগলকে একটা উচিত শিক্ষা দিতে হবে। ওকে একদম বুঝতে দেওয়া যাবে না যে আমরা সব বুঝে গেছি। ও যখন ওর কাজে আসবে তখন ওর শিক্ষাটা আমরা ওকে খুব ভালো মতোই দেব। এরপর দুই বন্ধু মিলে অভিনয় করতেই থাকে। এদিকে ঈগল আসে হাঁসের ছানাকে খাওয়ার জন্য। তখনই টুনটুন এসে ঈগলকে আক্রমণ করে। এরপর দুজনে মিলে ঈগলকে মারতে থাকে। আমাদের বন্ধুত্ব এত দুর্বল নয় যে তুই আমাদের বন্ধুত্ব ভাঙতে পারবি। বুঝতে পেরেছিস? এরপর টুনটুন আর হাঁসের ছানা মিলে ঈগলকে মারতে মারতে মেরেই ফেলে। আজ থেকে জঙ্গলের সব পাখিরই আর জীবন নিয়ে ভয় থাকলো না। তারা এখন থেকে নিশ্চিন্তে বাঁচতে পারবে। তুমি ঠিকই বলেছ বন্ধু। এরপর থেকে তারা দুই বন্ধু সুখে দুঃখে একে অপরের পাশে থেকে দিন কাটাতে থাকে। টুনি, এই জঙ্গলে সবার মঙ্গলের জন্য আমি একটা সিদ্ধান্ত নিলাম। আজ থেকে আমি তোমাকে এক ঘরে করে দিলাম। এই জঙ্গলের পাখি প্রধান হয়ে আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। কেননা তুমি একজন বন্ধা, আর তোমার মুখ দেখলে সবারই অমঙ্গল হয়। তাই আজ থেকে তুমি কারো সামনে পড়বে না, কারো সঙ্গে কথা বলবে না, তোমার বাড়িতেও কেউ যাবে না। আর এই নিয়মের বিরুদ্ধে যে যাবে তাকে কঠোর শাস্তি পেতে হবে। পাখি প্রধান মিঠু তোতার কথা শুনে সব পাখিরা বেশ খুশি হয় আর যে যার বাড়িতে চলে যায়। আর টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। টুনি হিমছড়ি জঙ্গলে একাই বাস করত। টুনি বন্ধা ছিল, তাই টুনি ছানা দিতে না পারায় তার স্বামীও তাকে রেখে চলে গেছে। এখন টুনি একাই তার ছোট্ট পুরনো কুঠিরটাতে থাকে। হে উপরওয়ালা, তুমিও আমার থেকে এভাবে মুখ ফিরিয়ে নিলে। আমার তো এখন আর কেউ নেই। মাঝে মাঝে প্রতিবেশীদের সাথে একটু মিশতাম, আজ তারাও কিনা আমাকে এক ঘরে করে দিল। আমি বুঝি না আমার কি দোষ। আমি কি নিজের ইচ্ছায় বন্ধা হয়েছি নাকি? উপরওয়ালাই তো আমাকে বন্ধা বানিয়েছে, আর যে কারণে কিনা পাখিরাও আমাকে এক ঘরে করে দিল। এসব কথা বলে টুনি কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সূর্যের আলো টুনির চোখে পড়তেই টুনির ঘুম ভেঙে যায়। আজ থেকে আমার একাকিত্ব জীবন শুরু হলো। আজ থেকে এই বনের কোনো পাখি আমার সাথে কথা বলবে না। আমিও আর কারোর সাথে কথা বলতে পারবো না। এই জঙ্গলে তো আমি কোনো কাজও পারবো না। তবে এখন থেকে আমাকে অন্য জঙ্গলে গিয়ে
কাজ খুঁজে পেটের খাবার জোগাতে হবে। আর দেরি করলে চলবে না, আমাকে দ্রুত বেরিয়ে পড়তে হবে। এরপর টুনি পাশের জঙ্গলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এভাবেই টুনি অন্য জঙ্গলে গিয়ে কাজ করে। আর কাজ করে যা রোজগার হয় তা দিয়ে পাশের জঙ্গল থেকেই বাজার করে আনতো। এভাবে যেতে থাকে টুনির একাকিত্বের দিন। মা মা কি হলো তোমার মা? মা তুমি কথা বলো। মা তুমি এভাবে শুয়ে আছো কেন? তোমার কি ঘুম ধরেছে নাকি অন্য কিছু? মা ও মা, মা গো উঠো না মা। একে ওই হাঁসের ছানাটা এভাবে কাঁদছে কেন? আর পাশে তো দেখছি মা হাঁসটা পড়ে আছে। যাই দেখি তো গিয়ে কি হয়েছে ওখানে। হাঁসের ছানাটার কান্না দেখে টুনি আর সহ্য করতে পারে না। আর টুনি দ্রুত হাঁসের ছানার কাছে যায়। আর গিয়ে দেখে মা হাঁসটা মরে গেছে। আর ছানাটা ওর মায়ের জন্য কান্না করছে। এই যে পিচ্চি ছানা, আর কাঁদিস না রে, তোর মাকে ডেকে আর যে লাভ নেই, তোর মা যে মারা গেছে, শান্ত হ বাছা। এসব তুমি কি বলছো? আমার মা মারা গেছে? তুলি এবার আমার কি হবে? আমি কোথায় যাব? কার সাথে থাকবো? মা ছেড়ে যে আমার আর কেউ নেই। কাঁদিস না রে মা, কাঁদিস না। উপরওয়ালা চেয়েছে বলেই তো তোর মা মারা গেছে। জন্ম মৃত্যু সবই যে উপরওয়ালার হাতে। তোর মা চলে গেছে তো কি হয়েছে? আমি এখন থেকে তোকে আগলে রাখবো। আমি এখন থেকে হাঁসের ছানার টুনি মা, বুঝতে পেরেছিস? কি বলছো মা? তুমি সত্যি বলছো? তুমি এখন থেকে আমার মা? কিন্তু মা আমি কি এখন তোমার সাথে থাকবো নাকি? সেটাই তো ভাবছি রে মা। ওই জঙ্গলে আমাকে এক ঘরে করে দিয়েছে। আমি যদি তোকে আমার সঙ্গে করে নিয়ে আমার সাথে রাখি, তবে সেটা যদি জঙ্গলের কেউ জানতে পারে তাহলে তো বিপদ হবে। তাই আমি ভাবছি কি তোকে লুকিয়ে ওই জঙ্গলে নিয়ে যাব। এরপর টুনি তার ভাবনা মতো হাঁসের ছানাকে নিয়ে জঙ্গলে যায়। আর তার ছোট্ট কুঁড়ে ঘরটাতে লুকিয়ে রাখে। শোন মা, আমি তো তোকে আগেই বলে দিয়েছি আমাকে এই জঙ্গলের সবাই এক ঘরে করে দিয়েছে। তাই আমার সাথে যদি কেউ কথা বলে তবে তো তোকে বিপদে পড়তে হবে। আর তুই তো একেবারে আমার সাথে থাকছিস, তাই বলছি কি মা, তুই সাবধানে থাকিস। আর ঘরের বাইরে একদম যাবি না, গেলে যে বিপদ হবে রে মা। যাস না রে মা, কেমন? আচ্ছা মা, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো। তুমি নিশ্চিন্তে বাইরে যাও। এরপর টুনি বাইরে যায় আর হাঁসের ছানা ঘরের মধ্যেই থাকে। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎই একদিন এই বন্দি জীবনে পড়লাম রে বাবা। ওই জঙ্গলে থাকতে আমি কি সুন্দর মায়ের সাথে ঘুরে বেড়াতাম। কিন্তু এই জঙ্গলে আসার পর থেকে আমি তো ঘর থেকে বেরোতেই পারছি না। না, আমি আর এভাবে ঘরে থাকতে পারবো না। যাই যাই বাবা, আমি একটু আঙ্গিনা থেকে ঘুরে আসি। আঙ্গিনাতে গেলে তো আমাকে কেউ দেখবে না। এ কথা বলে হাঁসের ছানা ঘর থেকে আঙিনায় যায়। ঠিক তখনই কাকলি কাক হাঁসের ছানাকে দেখে ফেলে। কি, টুনির বাসায় হাঁসের ছানা? কিন্তু পাখি প্রধান তো টুনিকে এক ঘরে করে দিয়েছিল। তবে এই টুনির বাসায় হাঁসের ছানাটা কেন? ব্যাপারটা কি? ব্যাপারটা তো পাখি প্রধানকে জানাতে হচ্ছে। কাকলি কাকের এসব কথা শেষ হতে না হতেই টুনি ফিরে আসে। আর টুনি কাকলি কাকের এসব কথা শুনে ফেলে। এই যে মহারানী, তুই পাখি প্রধানের বিরুদ্ধে গিয়েছিস তাই না? এবার তোকে আর তোর এই হাঁসের ছানার ব্যবস্থা আমিই করব। আমি যাচ্ছি পাখি প্রধানের কাছে, গিয়ে সবটা জানাচ্ছি। এ কথা বলে কাকলি কাক চলে যায়। আর টুনি দ্রুত বাসায় যায়। আর আঙিনাতে হাঁস ছানাকে দেখে বলে, তুই এ কি সর্বনাশ করলি রে মা? তুই আমার নিষেধ অমান্য করলি কেন? হ্যাঁ, বাইরে বেরিয়েছিস কেন? বাইরে বেরিয়েছিস তুই? হ্যাঁ, তোকে আমি নিষেধ করিনি। কাকলি যে আমাদের দেখে ফেলেছে। এখন তাড়াতাড়ি এখান থেকে চল রে মা, নয়তো অনেক বড় বিপদ হয়ে যাবে। তাড়াতাড়ি দূরের কোনো জঙ্গলে পালাতে হবে আমাদেরকে। চল চল, তাড়াতাড়ি চল। এরপর টুনি হাঁসের ছানাকে নিয়ে পালানোর জন্য বেরিয়ে পড়ে। আর তারা দুজন নদীর ওপারের জঙ্গলে পালাবে বলে ঠিক করে। আর দুজনে মিলে নদীর ধারে গিয়ে নৌকায় ওঠে। মা, সাবধানে নৌকায় বস,
আমি দ্রুত নৌকা নিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছি, না জানি জঙ্গলের পাখিরা আবার আমার পিছু নিয়েছে নাকি। তারপর টুনি জোরে নৌকা চালাতে থাকে। তারপর টুনি যেই না নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়েছে, তখনই একটা কুমির নৌকার সামনে ভেসে ওঠে। আরে বা, অনেকদিন পর এরকম শিকার পেলাম, আজ আমি মজা করে শিকার ধরবো। হে উপরওয়ালা, এবার আমি কি করব? সামনে তো কুমির আর পিছনে পাখি প্রধান। এবার আমি কোন দিকে যাব উপরওয়ালা? এবার বুঝি আমার প্রাণটা যাবে। কুমির দাদা, আমার প্রাণ নাও, তবু তুমি এই ছানাকে ছেড়ে দাও। ওকে পেয়ে যে আমার মাতৃত্ব হয়েছিল, মা হয়ে ছানার মৃত্যু আমি কি করে দেখব? তাই দয়া করে তুমি আমার ছানাকে নদীর ওপারে পাঠিয়ে দাও, আর আমাকেই তুমি খেয়ে ফেলো। আরে বাহ, তুই তো অনেক ভালো। তবে বেশ, আমি তোর ছানাকে নদীর ওপারে পৌঁছে দিচ্ছি। এরপর কুমির হাঁসের ছানাকে নদীর ওপারে পৌঁছে দেয় আর টুনিকে খেয়ে ফেলে। চোখের সামনে টুনির মৃত্যু দেখে হাঁসের ছানার চোখে জল চলে আসে। বন্ধুরা, মারা তো এমনই হয়, নিজের সন্তানের জন্য জীবন দিতেও দ্বিধা করে না। তোমরা কিন্তু মাকে কখনো কষ্ট দেবে না, ভালোবাসা দিয়ে আগলে রাখবে। তো আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।